রাজনীতির দাবার ছকে লড়াই কিসের? ভোট নাকি জোট, চাপ নাকি হিসাব? নির্বাচনের আগে প্রশ্ন এখন একটাই, এত আন্দোলন সংগ্রামের যে কর্মসূচি দেয়া হচ্ছে সেই কর্মসূচি কি আসলে ভোটের হিসাব নাকি জোটের হিসাব? ভোটের হিসাব না জোটের চাপ, সেই বিষয় নিয়ে আলোচনা করব আজ মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন। আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। প্রথমে আছেন সাদিক আল আরমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এরপরে আমাদের সঙ্গে আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন শরীফ ওসমান হাদি, মুখপাত্র ইনকিলাব মঞ্চ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের আজকের আলোচনায় শরীক হওয়ার জন্য। আমি প্রথমে একটু নীলোফার চৌধুরী মনি আপনার কাছে যেতে চাই। আমরা এরই ভেতরে দেখতে পেয়েছি যে পাঁচটি রাজনৈতিক দল এখন পর্যন্ত তারা কর্মসূচি দিয়েছে এবং এখন পর্যন্ত যতদূর জানা যাচ্ছে যে 7টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে অভিন্ন কর্মসূচি দেওয়ার কথা বলেছে। পিআর পদ্ধতিতে নির্বাচন তার ভিতরে রয়েছে, আরও বেশ কয়েকটা দফা রয়েছে, আমি সময় সংক্ষিপ্ত এই জন্য উল্লেখ করলাম না। কিন্তু এই কর্মসূচিকে বিএনপি কিভাবে দেখছে? ধন্যবাদ। এটা তো স্পষ্ট, বিএনপি তো আগে থেকেই বলেছে যেটা যেটা মানা সম্ভব হয়েছে, যে দফাগুলো সেগুলো বিএনপি সংস্কারের মাধ্যমে সেগুলো মেনেছে এবং যেটা আংশিক মানা সম্ভব হয়েছে আংশিক মেনেছে। ম্যাক্সিমাম আপনার সংস্কার বিএনপি কিন্তু পক্ষেই মতামত দিয়েছে। কিন্তু যেটা সম্ভব না, যেটা ছিল না সংস্কারের প্রথম দিকে, এটা ছিল এই যে পিআর পদ্ধতি বলেন। তারপরে নীলোফার চৌধুরী মানে আপনার কাছে আসবো আমরা, আপনার যান্ত্রিক ত্রুটির কারণে অডিও আমরা পাচ্ছি না। আমরা একটু সাদিক আল আরমান আপনার কাছে যাই। আমরা এরই ভেতরে দেখতে পেয়েছি যে নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে, তার আগে দেখতে পেয়েছি যে বেশ কিছু কর্মসূচি দেয়া হচ্ছে। এই কর্মসূচিগুলোকে আসলে নির্বাচনের আগে কেন রাজনৈতিক দলগুলো দিচ্ছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আমার সহ আলোচকবৃন্দ এবং দর্শকবৃন্দ। আমি মনে করি সামনে বাংলাদেশের যে কয়েকটা পলিটিক্যাল পার্টি কিছু কর্মসূচি ঘোষণা করছে, এটা সাধারণত তাদের যে ভোটের হিসাব নিকাশ তার সাথে সম্পর্কিত। যেহেতু রাজনৈতিক দলগুলা নির্দিষ্ট সংখ্যক একটা দল যারা বর্তমান যে এফটিটিপি পদ্ধতি, এই ভোট পদ্ধতির সাথে তারা একমত নয়, তারা পিআর বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে যাইতে চায়, সেই ক্ষেত্রে একটা গণতান্ত্রিক দেশে যে কেউ আন্দোলন করতে পারে। তবে আমাদেরকে বুঝতে হবে যে আসলে পিআরের প্রয়োজনীয়তা আদৌ বাংলাদেশে এই মুহূর্তে এক্সিস্ট করতেছে কিনা। প্রথমত আপনি জানেন যে 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদী খুনি হাসিনা সে যখন পালায়া যায়, সে পালায়া ঠিকই যেতে পারছে, কিন্তু তার বিশাল একটা লেসপেন্সার, তার যারা সহযোগী তাদেরকে বাংলাদেশে রেখে গেছে। এই যারা বাংলাদেশে আছে এদের ভিতরে এই যে জুলাইতে এত বিশাল একটা হত্যাকাণ্ড ঘটাইলো, এতগুলা মানুষকে পঙ্গু করলো, প্রায় 2000 মানুষকে হত্যা করলো, তাদের ভিতরে ন্যূনতম কোনো গিল্টি নাই। এটা যে এত বড় একটা অপরাধ করছে তার ন্যূনতম কোনো গিল্টি অনুশোচনা তাদের মধ্যে নাই। তারা এখন পর্যন্ত একবার ক্ষমা চায়নি এবং তারা মনে করতেছে এটা কোনো অপরাধ না। তো বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে আপনি জানেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে প্রস্তাবনা ছিল, যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযুক্ত বা যাদের নামে চার্জশিট করা হবে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য অযোগ্য বলে বিবেচিত করা হবে। সেক্ষেত্রে ইতিমধ্যে আপনি জানেন যে ইতিমধ্যে এই প্রস্তাবনাটি প্রায় বাস্তবায়ন হয়েছে। আমাদেরকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। তো আমাদের সংস্কার কমিশন থেকে যারা বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করছে, খুন করছে, তারা যাতে নতুন করে বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এই প্রস্তাবনাটা ছিল। তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে সেই ক্ষেত্রে আপনি যখন ভোটটা করবেন, এই যারা ফ্যাসিবাদের দোসর এবং যারা ফ্যাসিবাদের সাথে জড়িত এরা অন্য যে কোনো নামে ফিরে আসতে পারে। যেরকম এখন আওয়ামী লীগ হয়তো বা ইলেকশনে নিষিদ্ধর কারণে ইলেকশনে অংশগ্রহণ করতে পারলো না, তার যারা সহযোগী পার্টি তাই সে জাতীয় পার্টির মাধ্যমে ইলেকশনে অংশগ্রহণ করতে পারে। তারা জাতীয় পার্টিকে সমর্থন দিল, জাতীয় পার্টি যারা এই ফ্যাসিবাদের সমর্থক তাদের সেই ভোটটা পায়া সংসদে নির্বাচনে অংশগ্রহণ করলো এবং সেখানে এই খুনিরা আবার বাংলাদেশ পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে। তো পিআরের মাধ্যমে প্রাথমিকভাবে আওয়ামী লীগ বিশেষত ফ্যাসিবাদ খুনি যারা আছে তারা নতুন করে বাংলাদেশের পুনর্বাসনের সুযোগ পাবে। তো নিম্ন কক্ষে পিআরের মাধ্যমে
তো সেই জন্য নিম্নকক্ষে এই মুহূর্তে আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে মনে করি যে কোনোভাবেই পিআরের প্রয়োজনীয়তা নাই। কিন্তু উচ্চ কক্ষে প্রশ্নটা হচ্ছে এখানে, উচ্চ কক্ষে যদি আপনি পিআর না নিয়ে আসেন তাহলে উচ্চ কক্ষের প্রয়োজনীয়তাটা কি থাকে? সেখানে তো উচ্চ কক্ষের কোনো প্রয়োজনীয়তাটাই নেই। আপনি বাংলাদেশের নানাবিধ সমাজ, নানান শ্রেণী, নানান গোষ্ঠী থেকে যারা দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে চায় বাট তারা নির্বাচিত হয় নাই, আপনি তখন তাকে পিআরের ভিত্তিতে দলগুলো যে হারে ভোট পাইছে সেভাবে তাকে আপনি নিয়োগ দিবেন। আপনার কাছে আসবেন নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে বেশ কিছু কর্মসূচি দেওয়া হচ্ছে, কর্মসূচিগুলোকে বিএনপি কিভাবে দেখছে? যেটা আমি বলছিলাম যে বিএনপি যেটা যেটা মানা দরকার সেটা মেনেছে। এই যে এখন যেটা পিআর নিয়ে কথা উঠছিল যে পিআরের কোথায় দরকার না, যেমন উচ্চকক্ষে পিআর নিয়ে কিন্তু বিএনপি একদম অস্বীকার করে নাই যে এটা পিআর পদ্ধতিতে হতে পারে না। এটা নিম্নকক্ষের ভোটে, নিম্নকক্ষে যারা পাশ করবে তাদের ভোটে উচ্চকক্ষ বানালে এটা তো পিআর সিস্টেমই হয়ে গেল। সেটা কিন্তু হতে পারে, সেটা নিয়ে বিএনপির কোনো রকম নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু হঠাৎ করে এই যে পিআর পদ্ধতি দিবে, পিআর পদ্ধতিতে দিলে আপনার মনে করেন যে আমি আমার এলাকায় আমাকে কতটা জনগণ ভালোবাসে, পছন্দ করে বা না করে, সেটার কিন্তু কোনো আর প্রয়োজনীয়তা থাকলো না। কারণ জনগণ ভোট দিবে সামনে আমাকে ধরে, আসলে আমাকে দেওয়া হলো না। ওটা যেখানে যারা পাশ করবে তারা যাদের নামটা বসিয়ে দিবে, দেখা গেল যে এক এলাকার ভোট আরেক এলাকায় হয়ে গেল। কেউ 2 লাখ ভোট পেয়েছে, আমার এলাকায় 2 লাখ 4 লাখ ভোট পেয়েছে, কিন্তু সে এমপি হতে পারলো না। 10,000 ভোট পেয়েও কিন্তু কেউ এমপি হয়ে গেল। আসলে পিআর পদ্ধতির প্রয়োজন আছে। আপনি কি মনে করেন যে আসলে নমিনেশন বাণিজ্যের বিষয়টি এখনো বাংলাদেশের প্রাসঙ্গিক? দেখেন, নমিনেশন বাণিজ্য আপনি চাইলে পিআরেও হতে পারে, সিরিয়াসলি হতে পারে, আরো বেশি হতে পারে। কারণ এমপি আমার এমপি হয়ে দিয়ে কথা, আমার প্রচুর কিছু আছে। আমি যে কোনো কিছুর মাধ্যমে এটাকে আমি পেশা হিসেবে নিলাম, ব্যবসা হিসেবে নিলাম, আমি তখন টাকা দিব, আমার নামটা চলে আসবে অটোমেটিকলি সামনে, যদি কারো বাণিজ্য করার ইচ্ছে থাকে। আর যদি তা না থাকে সেটা অ্যানাদার থিং। কিন্তু পিআর হলে যে হবে না এটা কিন্তু ঠিক না। এটা আরো বেশি হতে পারে, আরো বেশি হতে পারে, এবং আরো বেশি অর্থের বিনিময়ে হতে পারে। কম অর্থ না, বেশি অর্থের বিনিময়ে হতে পারে। সেই জন্য এটার মাইন্ডসেট চেঞ্জ করার পাশাপাশি এখানে কড়াকড়ি থাকতে হবে। পিআরের জন্য এটা হবে তা না। পিআর একদমই বাংলাদেশের প্রেক্ষাপটে অকেজো একটা সাবজেক্ট। ধন্যবাদ। আমি একটু শরীফ ওসমান হাদি আপনার কাছে আসবো। একটু আমাদেরকে বলবেন যে আসলে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ একই প্রশ্ন আপনার কাছে, যে আসলে যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে এটি আপনি কি মনে করেন, এটি কি আসলে জোটবদ্ধ হয়ে চাপ প্রয়োগ করার একটা প্রক্রিয়া, নাকি এটা আসলে ভোটের কোনো হিসাব নিকাশের জায়গা রয়েছে? ধন্যবাদ। প্রথমত তো পলিটিক্সের জায়গাটা যে যার মতো করে বেশি করে প্রেশার তৈরি করে বার্গেনিং এর ব্যাপার আছে, কে কতটুকু আদায় করতে পারলো এক দল অন্য দলের কাছ থেকে, এইটা পর্যন্ত তো যতক্ষণ না পর্যন্ত পলিটিক্যাল কোনো প্রোগ্রাম সংঘর্ষের রূপ নেয়, অথবা আমাদের এই বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশপন্থী, তাদের এমন কোনো কর্মসূচি যেটার মধ্য দিয়ে আওয়ামী লীগ অথবা ফ্যাসিবাদী গোষ্ঠী বা যারা আমাদের দখলদার তারা যতক্ষণ না পর্যন্ত সুবিধা নেওয়ার সুযোগ পাবে ততক্ষণ পর্যন্ত এগুলো আমাদের ডেমোক্রেটিক বিউটি, ফাইন। বরং আমি তো এই যে পিআর নিয়ে আলাপ হচ্ছে, কেউ কেউ আন্দোলন করবে, তো যে কোনো রাজনৈতিক দলের তো যে কোনো ব্যাপারে আন্দোলন করবার অফকোর্স অধিকার আছে, থাকতেও হবে। যতক্ষণ না পর্যন্ত সেটা সংঘর্ষের রূপ নেয় ততক্ষণ পর্যন্ত এটা তো দারুণ। বরং আমি এটার একটা ভালো দিক দেখি, সেটা হলো ধরেন আজ থেকে এখন যারা পিআর নিয়ে কথা বলছে এটা হবে কি হবে না এটা নিয়ে, অথবা এটা সঠিক কিনা এটা নিয়ে আমাদের নিজস্ব স্ট্যান্ড আছে, কিন্তু ওর বাইরেও যদি বলি, যেমন একটা ভালো দিক হলো বাংলাদেশের মানুষ যারা আমরা খুব চাচ্ছি কি যে একটা ভালো ইনসাফের একটা বাংলাদেশ রাষ্ট্র করবার জন্য আমাদের একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠতে হবে। এর মানে যে পেশার মানুষ হোক তার দেশের টাকায় বাজেট, সে ভ্যাট ট্যাক্সে কয় টাকা দিচ্ছে, তার বাজেট কত টাকা হচ্ছে, সেই যে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠা। তো এখন এই যে একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ইভেন আমার সাথে এক্সপিরিয়েন্স ঘটেছে, আমাকে রিক্সাওয়ালা দেখেছে, বলেছে মামা পিআর সিস্টেমটা কি। এর মানে এই যে আমাদের যে প্যাটার্নে ভোটটা হচ্ছে এর বাইরেও যে দুনিয়ায় আরো প্যাটার্নে ভোট হয়, এই ব্যাপারে মানুষ উৎসাহী হয়ে উঠছে, জানবার চেষ্টা করছে। ইটস ভেরি ফাইন, মানুষ আরো জানুক যে এই প্যাটার্নের বাইরেও আরো। দেখেন বাংলাদেশের সমস্যাটা কি, 35% ভোট পেয়ে পুরো ভোটের একটা দল সমস্ত ক্ষমতা নিয়ে নেয়, আর একটা দল 30% ভোট পেয়ে সে কিছুই পায় না। মানে যেই প্যাটার্ন এখন হচ্ছে, এর মানে হলো পিআর এর অনেকগুলো ত্রুটি আছে। পিআর আইডিয়া হিসেবে যে খারাপ তা না, পৃথিবীর বেশ কিছু দেশে আছে। আবার সেখানকার একটা সমালোচনা হলো যে সেখানকার সরকার দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের অবস্থানটা হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, যেহেতু ওখানে আওয়ামী লীগ বিভিন্ন প্যাটার্নেও ব্যাক করবার চেষ্টা করবে,
এই অবস্থায় নিম্নকক্ষে আমাদের কাছে ফিজিবল মনে হয় না, প্র্যাকটিক্যাল মনে হয় না এত অল্প সময়। বাট আমরা একদম এটা শতবার বলেছি, উচ্চ কক্ষে হলে সেখানে অবশ্যই পিআর থাকতে হবে, কারণ পিআর ছাড়া উচ্চ কক্ষে হলে যেরকম নারী আসন সংরক্ষিত হয়ে যাচ্ছে, সেরকম আরো 100 এমপি জনগণের পুরো পয়সা পুষবা। হাদি, আমরা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেছি যে আপনি ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার কথা বলছেন। আপনি ঢাকা 8 আসন একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্বাচন করবেন বলেই কি আপনি এই মুহূর্তে পিআর এর পক্ষপাতী নন? না, এইটার ব্যাপার মজার কথা বলি, এটা যারা আমাকে অনেক আগে থেকে খেয়াল করছেন, যখন দেশের পিআর নিয়ে কোনো আলাপও ওঠে নাই তারও আগে আমি অন্তত 8 মাস আগে আমি বলেছি আমি ঢাকা 8 ইলেকশন করব। তখনও মিডিয়ায় নিউজ হচ্ছে, 8 থেকে 9 মাস আগে বলেছি যে 8 এর কারণ হলো আপনারা দেখবেন যে আমরা আইডিয়া হিসেবে শাহবাগিতা এর বিরোধিতা করেছি আজকে না, যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন থেকে এই পর্যন্ত। সুতরাং শাহবাগ হচ্ছে বাংলাদেশের একটা কালচারাল রাজধানী, আমাদের লড়াইটা যেহেতু মূলত একটা পলিটিকো কালচারাল জায়গায় নিয়ে গেছে, সুতরাং আমরা মনে করছি যে ওই সিগনিফিকেন্সের জায়গা থেকে 8-এ নির্বাচন করলে আমাদের সাংস্কৃতিক সংগ্রামটা এগিয়ে নিয়ে আমাদের জন্য সহজ হবে। এজন্যই তো পিআরএ হোক যেভাবেই হোক ইলেকশন তো আমরা করবো ইনশাআল্লাহ, এবং ইলেকশনটা যথাসময়ে হওয়াতে হবে। এবং আমি আগাম বলে রাখি, হয়তো ধরেন তফসিল ঘোষণার আগে আগে এই যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এটা হবেও, তারা এক টেবিলে বসবে এবং একটা মীমাংসার জায়গা আসবে। যেমন বিএনপি যে উচ্চকক্ষে পিআর, এটা তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, এর মানে সে আপাত দৃষ্টিতে একমত হয়েছে, কিন্তু এটার জন্য সে বাধ্য না। এখন বিএনপি যদি সরকার ফর্ম করে, তারপর যদি আমরা বলি কি ব্যাপার ভাই আপনার উচ্চকক্ষে পিআর করছেন না কেন, সে তো বলতে পারবে কেন ভাই আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমি তো বলেছি আমি পারবো, এ ব্যাপারে নিশ্চিত না। সুতরাং এই অন্য যেই সব দল নিম্নকক্ষে পিআর চাচ্ছে, এই প্রেসারের এবং বার্গেনিং এর মধ্য দিয়ে যদি উচ্চকক্ষে বিএনপি পিআর শেষের দিকে এসে ছাড় দেয়, এটা তো ভালো, দেশের জন্য ভালো, সবার জন্য ভালো, আমরা তো এটা চাই হোক। এবং বিএনপি অবশ্যই, আমি মনে করি বিএনপি অনেক কিছু ছাড় দিবে। একটা প্রশ্ন আমি আপনাকে অবশ্যই করতে চাই, বিএনপি কেন সবাইকে নিয়ে ডুববে? ফাইন, বিএনপি ডুববে এই জন্য কারণ বিএনপি হলো বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল। এখন আমার কথাটাকে মিসলিড করা হয়েছে, আমি বলেছি বিএনপি যদি ডোবে, সে যদি ফেল করে, সে একা পার্টি হিসেবে ফেল করে না, পুরো বাংলাদেশ ফেল করে, কারণ বাংলাদেশপন্থী রাজনীতির সব থেকে বড় গাছটা হলো বিএনপি। সুতরাং দেখেন 1/11-এ বিএনপি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে শুধুই কি দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, নাকি বাংলাদেশপন্থী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেকটা শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে? এই জন্য আমরা বলেছি বিএনপিকে ওই পর্যায়ে রেখেই সমালোচনা করতে হবে, যাতে তাকে কেউ না কেউ আধিপত্যবাদীদের কাছে নিয়ে যেতে পারে। সুতরাং যেই দল শহীদ জিয়ার, যেই দল বেগম জিয়ার, সেই দলকে তো এতটা ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না, বরং তাদেরকে ভালোবেসে সমালোচনা করেই বাংলাদেশ পন্থার সাথে রাখতে হবে, এবং সেটা থাকবেও তারা ইনশাআল্লাহ। নীলুফার চৌধুরী মনি, একটু আপনার কাছে আসতে চাই। আপনি কি মনে করেন যে এখন বর্তমানে বিএনপিতে যেই ধরনের রাজনীতি চলছে, বা দেশব্যাপী আসলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজনীতি করছে, সেটা কি আসলে জিয়াউর রহমান, তারেক রহমান অথবা খালেদা জিয়া তাদের আদর্শ মেনে এই রাজনীতি করবার চেষ্টা করছে, নাকি এর বাইরেও কিছু আছে? দেখেন একটা কথা বলি, সবচেয়ে শৃঙ্খলিত একটা গোষ্ঠী হচ্ছে তার নাম স্কাউট, রোভার স্কাউট। রোভার স্কাউটে যদি 1000 লোকের লাইন থাকে, প্রথম জনকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি দিয়ে খেয়েছো, সে যদি বলে ডিম দিয়ে, লাস্টের ব্যক্তিটাকে জিজ্ঞেস করলে বলে যে আমি মুরগি দিয়ে। এই যে এই লাইনের শেষ, মানে এত শৃঙ্খলার মধ্যেও কিন্তু ডিম মুরগি হয়ে যায়। তো বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এনভায়রনমেন্ট সব কিছু মিলে, দেশের অবস্থা, তারপরে গণতন্ত্রের অবস্থা সব মিলে যে অবস্থায় ছিল, উনি একদম বিশেষ পুরুষ হিসেবে আমি কথা বলবো যে ওনাকে এই টাইপের মানুষগুলো পৃথিবীতে হঠাৎ হঠাৎ আসে, সব সময় আসে না। তার সাথে আমরা তুলনা করতে চাই না, তার সমস্ত কার্যকলাপকে আমরা ধারণ করতে চাই, লালন করতে চাই, ফলো করতে চাই। এখন এই ফলোর জায়গায় এসে 2025 সাল আর 79, 80, 81 এই সালগুলো 25 সালের মধ্যে অনেক তফাৎ হয়ে গেছে। ওই সময়কার ভোটার, অ্যানালগ ভোটার, আর আজকালকার আমার দুই পাশে বসা ডিজিটাল ভোটার, এদের মধ্যে অনেক পার্থক্য চলে আসছে। সো ওই জায়গাটায় হিসেব করলে আমরা আমাদের উপর অনেক ঝড়ঝঞ্ঝা গিয়েছে, অনেক রকম। আর বিএনপি হচ্ছে এমন একটা দল, এটার দরজার মুখটা খোলা থাকে, মধ্যপন্থা একটা দল, সেখানে যে কেউ এসে ঢুকে যেতে পারে। সে ঢুকলে কে কেয়ার মেন্টালিটি নিয়ে কেমনভাবে ঢুকে, এতে যে আমি বলবো যে সম্পূর্ণ শুধু পজিটিভলি বিএনপি অ্যাডভান্স হয়েছে আমি তা বলবো না, কোথাও কোথাও নেগেটিভও আছে। আমার নেগেটিভটা যত আমি সহজে মেনে নিয়ে আমি ওইটার ওষুধ হিসেবে কাজ করব, ততটা ভালো হবে। আমাদের ধারণা বিএনপি সেই কাজগুলো করছে ইতিমধ্যে। এবং এটা কি অভ্যন্তরীণ সংস্কারের অধীনে কিনা? এটা আসলে সব সংস্কার তো আসলে বলে বোঝানো যায় না, এটা বললে আপনার অপোজিশন বা আপনার এনিমিদেরকে সুযোগ করে দেওয়া হয়।
এটা সবসময় এই জায়গাগুলো এমন যে সবসময় এটা সংস্কারের আওতায় পড়ে। যখন যেখানে যেমন ধরেন বিএনপির যে ধরনের কিছু কথা আছে বাজারে, কেউ প্রোপাগান্ডা হিসেবে বেশি করে বলছে, যেটা বিএনপির সামনের দিনে আরও যেন বিএনপি বিপদে পড়ে এই কারণগুলোতে যেটা আছে, সেটার সঙ্গে আমি যদি বলি বিএনপি একমাত্র দল যে ওপেন বহিষ্কার করতে পারে শত শত হাজার হাজার। বিএনপি বহিষ্কার করার পরে বহিষ্কারের কাগজে যদি লিখে দেয় বা রিকোয়েস্ট করে মৌখিকভাবে যে আমার তো বহিষ্কার করা ছাড়া আর কোনো উপায় নাই, আমি এটা একমাত্র সরকারই পারে এটার শাস্তি দিতে, আপনারা যদি শাস্তি দেন এদেরকে আমরা খুব খুশি হব। এখন সরকার যদি এইখানে আপনার উদাসীনতা দেখান, সরকার যদি আইনের অনুশাসনের কাছে না যান, সরকার যদি শাস্তির আওতায় যদি কাউকে না আনেন, তাহলে তো দিনকে দিন আপনার অন্যায়গুলা বেড়ে যেতে থাকবে, এটাই স্বাভাবিক। অন্যান্য দলের কালচার এবং পরিধি আর বিএনপির কালচার এবং পরিধির মধ্যে অনেক পার্থক্য আছে। এই পরিধি বেশি হলেও এক ধরনের খারাপ, কম হলেও এক ধরনের খারাপ, এটা আমাকে মেনে নিয়েই কাজ করতে হবে। আপনার কাছে এই বিষয়ে আবারও আসবো। সাদিক আল আরমান, আপনার কাছে একটু আসবো। ডাকসু এবং জাকসু নির্বাচন আমরা সম্প্রতি দেখেছি এবং সেখানে আমরা দেখেছি শিবির প্যানেলে একটা বড় জয়ের বিষয় আমরা দেখেছি, যদিও সেটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন রকম প্রশ্ন রয়েছে। কিন্তু আমার প্রশ্নের জায়গা হচ্ছে ডাকসু জাকসুতে যে নির্বাচনের অবস্থা দেখেছেন, সেটার প্রভাব কি দেশের জাতীয় রাজনীতিতে থাকবে কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। ঢাকা ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যাদের প্রভাব সারা বাংলাদেশে ইতিহাসের পর 1921 সালের পর যতগুলো আন্দোলন দেখা গেছে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রিক, এখান থেকে সারা বাংলাদেশে ছড়ায় পড়ে। তো আপনি যখন 1970 সালে দেখবেন, 70 সালে তোফায়েল আহমেদ যখন ডাকসুর ভিপি হয়, তারপরে শেখ মুজিবুর রহমান তিনি 1971 সালে সরকার গঠন করেন। 90-র দিকে আমানুল্লাহ আমান সাহেব ভাইরা যখন ভিপি হন, এর পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসে। তো আসলে আগে যেরকম একটা টেন্ডেন্সি ছিল যে ঢাকা ইউনিভার্সিটি যেই দিকে যাবে সারা বাংলাদেশের মানুষ ওই দিকে যাবে। তবে এই নির্বাচনের ফলাফল, বিশেষত ডাকসু এবং জাকসু কেন্দ্রিক ফলাফল দেখলে আমরা বিশ্লেষণ করতে পারি বাংলাদেশের আপামর মানুষ যারা বিএনপিকে পছন্দ করত, তারা হয়তোবা কিছু কিছু তরুণ সমাজ তারা বিএনপির থেকে ফিরে আসছে। এর কারণ হচ্ছে গত এক বছর বিএনপির নামে যে অভিযোগগুলো আসছে, টেম্পু স্ট্যান্ড দখল, চাঁদাবাজি, টেন্ডার সহ অন্যান্য নানাবিধ বিষয়, এই বিষয়গুলো সাইকোলজিক্যালি মানুষকে ভয় দেখাচ্ছে। ছাত্রদলকে শিক্ষার্থীরা মনে করতেছে এরা কি নতুন করে ছাত্রলীগ হয়ে উঠবে কিনা, এরকম কিছু কিছু ভয় শিক্ষার্থীদের মনের মধ্যে অবশ্যই ছিল। এবং বিএনপির ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, আজকে আমি একটা ফেসবুকে ভিডিও দেখলাম যে একটা হিন্দু কমিউনিটি তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানে একটা আলো দিয়ে হিন্দুরা যেরকম পূজা করে সেরকম করতেছে। দিস ইজ ভেরি ডেঞ্জারাস এবং এটা একটা বিপজ্জনক সাইন ফর বিএনপি যে শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ কখনো বঙ্গবন্ধুতে সীমাবদ্ধতা রাখে নাই। আওয়ামী লীগ শেখ মুজিবকে একেবারে দেবতার পর্যায়ে নিয়ে গেছিল। আপনি দেখেন এত পরিমাণ স্ট্যাচু, এত পরিমাণ মূর্তি এবং এত বেশি পরিমাণে শেখ মুজিবায়ন করা হয়েছিল সারা দেশে যে শেখ মুজিবের কোনো কিছুই আন্দোলন পরবর্তী মানুষ রাখতে চায় না। তো জিয়াউর রহমান আমাদের এই দেশের একজন মহান নেতা, তার অবদান আমাদের সবাই স্বীকার করে। তো সেই ক্ষেত্রে বিএনপি যদি জিয়াউর রহমান যারা অতি উৎসাহী, আমার মনে হয় যে বিএনপির তৃণমূল পর্যায়ে এমন কিছু লোকদেরকে শেল্টার দেওয়া হয়েছে যারা মূলত কোনো পলিটিক্যাল আইডেন্টিটি বা পলিটিক্যাল আইডিওলজিকে ওন করে না। এরা যুগে যুগে ইতিহাসে 71 সালের পর থেকে এখন পর্যন্ত যখনই সরকার চেঞ্জ হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে, এটা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগতভাবে কিছু পয়সা ইনকাম করা, নিজেদের বেনিফিট পাওয়া, এগুলার বাহিরের জন্য একবার এই দল একবার ওই দল করে। তো সেই ক্ষেত্রে বিএনপি এইসব লোকদেরকে যখন নিয়ে নিছে, তারা তাদের যে মূল জায়গা, বিশেষত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষের যে পরিমাণ শ্রদ্ধা এবং ভক্তি আছে, ফলাফল কি আসলে নির্বাচনে রাজনীতি মূল নির্বাচনে প্রভাব ফেলবে কিনা? অবশ্যই। ডাকসু এত বিশাল একটা ইলেকশন, ঢাকা ইউনিভার্সিটিতে সারা বাংলাদেশের 64টা জেলার শিক্ষার্থী আছে। তো যেহেতু 64 জেলার শিক্ষার্থী আছে, 64 জেলার মানুষেরই মনোভাব এখানে বহিঃপ্রকাশ পাচ্ছে যে মানুষ আসলে কি চাচ্ছে। এখানে তারা ছাত্রদল যে অতি খারাপ করছে বিষয়টা কিন্তু তা না, ছাত্রদল অবশ্যই ভালো করছে, কিন্তু তারপরও যে তারা শিবিরে এত বেশি পরিমাণ ভোট পাইছে, যদিও সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে এইরকমভাবে দেখা যাবে না, তবে কিছুটা প্রভাব অবশ্যই জাতীয় নির্বাচনে পড়বে এবং সেটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ। আমরা এই বিতর্কের জায়গাটি একটু তোলা রাখলাম। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশে আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, সঙ্গে থাকুন।
বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমরা আলোচনা করছিলাম ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে। আমি একটু নীলোফার চৌধুরী আপনার কাছে আসব। ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফল আমরা দেখেছি এবং সেই ফলাফলের ভিত্তিতে বা সেই ফলাফলের প্রেক্ষিতে ছাত্রদল বা বিএনপি কি ধরনের শিক্ষা নিচ্ছে বা পরবর্তীতে নির্বাচনের জন্য আসলে কোনো কি ধরনের প্রস্তুতি নিচ্ছে? দেখেন, এইটা যুগ হিসেবে এটা একটু চেঞ্জ হয়েছে অনেকটাই। আমাদের সময় যে ডাকসুতে আমাদের সময় কাজ হতো, ওইটাও কিন্তু 1 মাস 1.5 মাসেরই একটা ব্যাপার ছিল, এত আগে থেকে কখনোই ফিল্ডে নামে নাই। এই জায়গায় একটা জিনিস হলো, ছাত্রদলকে 15.5 বছর ইউনিভার্সিটির হলগুলোতে থাকতে দেওয়া হয় নাই। এটা একটার সঙ্গে যদি আপনি যোগ করেন বাকি 1 বছর, এই 11-13 মাস 14 মাসে এই সময়টাও ছাত্রদলকে হলে উঠতে দেওয়া হয় না ওইভাবে। কারণ সেইখানে রাজনীতির একটা লেবাসকে সামনে এনেছে। যারা গুপ্ত রাজনীতি করে তারা গুপ্তভাবে তারা জানে শুধু যে তারা কারা। তারা হলগুলোতে বিস্তার লাভ করেছে, রেখেছে বিভিন্নভাবে সহযোগিতা করে। তারা এই একটা ক্লাস নির্বাচনকে, ডাকসু গুরুত্বপূর্ণ ক্লাস, কিন্তু এটা তো সত্যি একটা ক্লাস নির্বাচন, সেটাকে তারা এত বেশি গুরুত্ব দিয়েছে যে জাতীয় নির্বাচনে তাদের কথা মতো যদি 15 কোটি টাকা খরচ হয় আর 25 লাখ টাকা যদি একটা এমপি খরচ করার জন্য সরকারিভাবে যদি বলা থাকে, তাহলে 60টা এমপির খরচ তারা ওখানে করে ফেলেছে। তো এই যে এই জায়গাটা যারা পাশ করেছে, আমি তাদের কথা বলছি, তাদের কথা এরকম আসছে যে কত টাকা খরচ হয়েছে। পক্ষান্তরে ছাত্রদল ওইভাবে কোনো খরচই করে নাই। ছাত্রদলের নমিনেশনটাও ঠিক মানে একদিন এক্সটেনশন করে তারা নির্বাচন কমিশন একদিন সময় বেঁধে মানে এক্সটেনশন করেছিল বিধায় তারা নমিনেশন ফর্ম জমা দিতে পেরেছিল। সেটার আগ পর্যন্ত কেউই জানে না কে ডাকসু নমিনেশন পাচ্ছে, কে ভিপি জিএস নমিনেশন পাচ্ছে। সো এইখানে সময়টা এক পক্ষের খুবই কম ছিল, আরেক পক্ষ একদম এলাকা বেস যদি আপনি ধরেন যে একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে ছাত্রছাত্রীর যেখানে বাড়ি, এখানে তো মফস্বলের ছাত্রছাত্রী বেশি, যেখানে যার বাড়ি সেইখানে তাদের কেন্দ্রীয়ভাবে তারা যোগাযোগ করেছে। এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসের গুরুত্ব দিলে কিছু পাওয়া যায়, এটা সবাই জানে। পাশাপাশি আপনার যে অনিয়মগুলো আমরা দেখেছি এখানে, অবশ্যই আপনি বাদ দিতে পারেন না যে অনিয়মগুলো দেখেছি 2 জায়গাতেই, যে এই যে ভোটের ব্যালট বাক্স ছাপানো, ব্যালট ছাপানো যে ব্যক্তিগত জায়গা থেকে, এটা কিন্তু জিবি প্রেসে করা উচিত ছিল ওই ধরনের সরকারিভাবে। এটা কোনো ব্যক্তিগত প্রেস থেকে না, থেকে শুরু করে। হ্যাঁ, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন যে 15 বছর ছাত্রদল ক্যাম্পাসে যেতে পারেনি, রাজনীতি করতে পারেনি, ছাত্র শিবির তারা গুপ্ত রাজনীতি করেছে এবং সেই ক্ষেত্রে নির্বাচনের ফলাফল এরকম হয়েছে এবং ইলেকশন মেকানিজমের কথা এটা ওয়ান অফ দেম, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। টাকা পয়সা খরচ করেছে। তো সেই হিসাবে আগামী জাতীয় নির্বাচন আসতে আর মাত্র 4 মাস বাকি। গেল 15 বছর বিএনপি সেভাবে রাজনীতি করতে পারেনি। তো সেক্ষেত্রে কি এই নির্বাচনেও কি আসলে বিএনপির ফলাফলটা এরকমই হবে? সমস্ত বাংলাদেশে বিএনপি যেভাবে ছিল, অন্যরাও ছোট দলগুলো ওইভাবেই ছিল, মাঝারি দলগুলো ওইভাবেই ছিল, কিন্তু এখানে গুপ্ত রাজনীতিটা হয়েছে। গুপ্ত রাজনীতিটার মানে হচ্ছে তারা কাগজে কলমে হলো ছাত্রলীগ আর ভেতরে ভেতরে হলো তাদের দল। তো এই যে গুপ্ত রাজনীতির অনেক কিছু তারা করেছে। ছাত্রলীগের অরিজিনাল যারা ছাত্রলীগ ছিল তারা কিন্তু ভোগবিলাসিতায় মত্ত ছিল, যেখানে গেছে টাকা পয়সা করেছে। এদের কিন্তু টাকা পয়সার দিকে ওই নজরটা ছিল না, তারা কিন্তু তাদের মাঠটা গুছিয়েছে, আমি ওইটা বলতে চেয়েছি। কিন্তু সারা বাংলাদেশে বিএনপির যতটুকু আপনি যে মানুষগুলো দেখেন, বিএনপি ডাকলে যে মানুষগুলো আসে, নিশ্চয়ই তারা বিএনপিকে ভালোবেসেই আসে, না বেসে তো আসার কথা না। বিএনপির যতগুলো কমিটি বিএনপির প্রত্যেকটা ইউনিয়নে 11টা অঙ্গ সংগঠনের সঙ্গে বিএনপির মূল দল। আপনার এমনিতেই তো সব জায়গায় কমিটিতেই তো 15-16 বেশি থাকে। বা জাতীয় নির্বাচনে থাকবে গুপ্ত রাজনীতি। তারা যে রাজনীতিটা, এটা অপরাজনীতি এক ধরনের, এই অপরাজনীতিটা তারা চালু করেছে, তারা সব দলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সোচ্চার হচ্ছে না কেন? এটা সহজে, এটা তো এরকম ঘটনা ঘটবে এটা তো তার আগে জানে না। এটার সম্পর্কে তো কোনো আইন কানুনও নাই, কলা কানুনও নাই, যেটার আর এটা ধরা সম্ভব না যে পর্যন্ত আপনি যদি গুপ্ত রাজনীতির একজন সদস্য হন এবং আপনি যদি আমার সাথে থাকেন, আমি কিভাবে বুঝবো? কারণ আপনার বিহেভ তো অন্যদের চেয়ে আরও বেশি ভালো। তো আমার বোঝা তো একটু টাফ যে পর্যন্ত এটা আপনার পক্ষ থেকে বা থার্ড কেউ তো আপনার অসত্যও বলতে পারে।
তো সো এটা নিয়ে এটা একটা সবার জন্যই এটা একটা সমস্যার কারণ যে যারা গুপ্ত এখান থেকে রাজনীতি বিএনপি করছে কি নতুন নতুন কোনো শিক্ষা নিচ্ছে গুপ্ত রাজনীতির ক্ষেত্রে? শিক্ষা, আমি বলি শিক্ষা নেওয়া উচিত। শিক্ষার কোনো শেষ নাই, জ্ঞানের কোনো শেষ নাই, আপনার নেওয়া উচিত। যদি বিএনপি নিতে ভুল করে তাহলে বিএনপি সাফার করবে। আমি মনে করি যে এখান থেকে 1 মিনিটও বসে থাকার উপায় নাই, শিক্ষা জি, নেওয়া উচিত ধন্যবাদ। এবং কাটা দিয়েই কাটা তুলতে হয়। ধন্যবাদ। শরীফ ওসমান হাদি, আপনার কাছে আসি। ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম। এই যে জাকসু নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে শিবির প্যানেলের যে বড় জয়ের কথা আমরা দেখতে পাচ্ছি, এখানে আসলে এটা জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে, আপনি কি মনে করেন? প্রথমত হলো আসলে জাতীয় নির্বাচনে আসলেই প্রভাব ফেলবে কিনা এটা দুটোরই ইন্ডিকেটর আছে। একটা হলো যারা উইন করলো তারা এটাকে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবার মতো মেকানিজম অ্যান্ড টুলস ইউজ করতে পারবেন কিনা, যাদের বিরুদ্ধে করবেন সেই দলগুলো এটাকে কিভাবে মোকাবেলা করবেন। এখন ধরেন ডাকসু ইলেকশনের তো একটা সিগনিফিকেন্স নিশ্চয়ই আছেই, কিন্তু এটাও তো সত্য, ধরেন ডাকসু থেকে দুবারের ভিপি মাহমুদুর রহমান মান্না ভাই, কিন্তু তিনি কোনোদিনই এমপি নির্বাচিত হন নাই। বাংলাদেশের রাজনীতি তো এটা। আবার ধরেন ভিপি নূর ভাই, আমাদের সময় ওই সময়ের আমাদের সবার ভালোবাসার, কিন্তু ডাকসুর যেরকম হাইপ সেটাকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ কি অত বড় সিগনিফিক্যান্ট পার্টি হতে পারলো না? পারে নাই। তো এর মানে হলো আবার আমানুল্লাহ আমান ভাই ডাকসুর ভিপি থাকা অবস্থায় তাকে বেগম জিয়া নির্বাচন করিয়েছেন এবং তিনি এমপি হয়েছেন। মানে অনেকগুলো উদাহরণ আছে, রাইট? এখন ব্যাপার হলো যে এই ডাকসুর ভিপি হয়ে গেলেই ন্যাশনাল পলিটিক্যাল ক্যারেক্টার হয়ে উঠবে কিনা এটা বলা আনসার্টেন। কেউ হয়েছে, কেউ হতে পারে নাই। মান্না ভাই এখনো জীবন্ত আছেন, হতে পারেন নাই। আবার আমান ভাই হয়েছেন। এটা হলো আমরা সামনে নির্বাচনে বুঝতে পারবো। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখেন বাংলাদেশের যখন যখন ভালো নির্বাচন হয়েছে তখন মূলত ডিসিশন মেকার হয়ে ওঠেন সুইং ভোটার্সরা, যারা না বিএনপি না জামাতের না কোনো দলের সাথে এলাই করে, বরং তারা শুধু ভোটটা দেন ফিগার দেখে, এরকম দেখে। সুতরাং আমার মনে হয় যারা একটু দেশের নিজের খেয়ে দেশের রাজনীতির খোঁজখবর রাখেন তাদের মনস্তত্ত্বে এক ধরনের একটা ধাক্কা অথবা নতুন একটা ইনপুট হয়েছে ডাকসু ইলেকশন, জাকসু ইলেকশন বা সামনে আরো যেগুলো হবে। সুতরাং এটা পরবর্তী পর্যন্ত টেনে নিতে যদি তারা ভালো পলিটিক্স করে পারে, এটার একটা ইনপুট থাকতেই পারে। কিন্তু এর মধ্যে যেটা আমি বরং একটু করতে চাই যে ধরেন আপা যেটা বললো, এইখানে অনেকে বলে না যে কেউ কেউ, এটা আমি ছাত্রদলের এই ভাইদেরকে অনেক ওয়েলকাম করেছি। একটা হলো আমাদের দেশে সবাই মিলে, আমি ইভেন এইটা আমার খারাপ লাগলো যে বিএনপির কেউ কেউ সিনিয়ররা, সবাই না অফকোর্স সবাই না, কেউ কেউ এখানে এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং পর্যন্ত বললেন। দেখেন একটা হলো মিসম্যানেজমেন্ট। তো দেশের তো প্রত্যেক এই ক্যাম্পাসগুলোর তো অফকোর্স অনেক মিসম্যানেজমেন্ট ছিল। জাহাঙ্গীরনগর 45 ঘন্টা সময় নিয়েছে 10,000 ভোট কাউন্ট করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু মিসম্যানেজমেন্ট ছিল। ইভেন ছাত্র দলের বন্ধুরাও পরবর্তীতে বলেছে এটা মিসম্যানেজমেন্ট ছিল, তারা সরি বলেছে। কিন্তু কেউ কেউ কি দেখছে এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলবার চেষ্টা করছেন। তো আমার প্রশ্ন হলো, এই ছোট ক্যাম্পাসের ছোট নির্বাচনকে এখন যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে এই যে তাদের সাময়িক একটু পরাজয় এইটাকে গ্লোরিফাই করবার চেষ্টা করছেন, 4 মাস 5 মাস পর যখন জাতীয় নির্বাচন হবে, অফকোর্স যত ভালো মেকানিজম আপনার থাকুক, আপনার তো কিছু মিসম্যানেজমেন্ট হবে। তখন যদি বিরোধী সকল দল বসে এরপর যদি এই মিসম্যানেজমেন্টগুলোকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, ইলেকশন রিগিং বলেন, তখন আপনি কিভাবে এটার কাউন্টার দিবেন? সুতরাং আমার বরং প্রত্যাশা যে না, আপনারা মিসম্যানেজমেন্ট কি মিসম্যানেজমেন্টই বলেন, আমরা ওটুকুন ওয়েলকাম করি, কিন্তু এভাবে যদি করে ফেলি তাহলে তো আমাদের রাজনীতি আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলছি সামনে। এটুকুনি। জি, ধন্যবাদ। একটু সাদিক আপনার কাছে আসবো। আমরা দেখতে পেয়েছি যে এবারের ডাকসু জাকসু নির্বাচনে গেল বছরে জুলাই আন্দোলন হয়ে গেল, কিন্তু তারপরেও এই অভ্যুত্থানের পরে আমরা অভ্যুত্থানের পক্ষের যেই প্যানেলগুলো তাদেরকে আসলে খুব বেশি ভালো করতে দেখলাম না নির্বাচনে, কারণটা কি? ধন্যবাদ। আমি তো মনে করি ডাকসুতে যতগুলো প্যানেল অংশগ্রহণ করছে এর ভিতরে 98% অভ্যুত্থানের পক্ষে শক্তি। তো আপনি অভ্যুত্থানের পক্ষের শক্তি বলতে কাকে মানে বুঝাচ্ছেন? সরাসরি আসলে ছাত্র রাজনীতি না করেও আসলে জুলাই আন্দোলনে যারা শরিক ছিলেন বা যারা জুলাই আন্দোলনের মূল স্টেক হোল্ডার, আমি তাদের কথা জিজ্ঞেস করছি। জুলাই আন্দোলনের মূল স্টেক হোল্ডার হচ্ছে আমাদের শহীদরা, যারা আজকে নাই। আপনি বলতে পারেন যে যারা জুলাইয়ের পরিচিত মুখ, সেই ক্ষেত্রে উমা ফাতেমা আপা আমার খুব প্রিয় মানুষ। আমি মনে করি যে তিনি যেহেতু স্বতন্ত্র প্যানেলে ইলেকশন করছেন, তখন শিক্ষার্থীদের ভিতরে একটা চিন্তা ছিল যে একটা ইউনিভার্সিটিকে ঠিকভাবে মোবিলাইজ করা, ফাংশন করার জন্য একটা স্ট্রাকচার থাকা প্রয়োজন, পলিটিক্যাল স্ট্রাকচার থাকা প্রয়োজন। সেই ক্ষেত্রে হয়তোবা এই একটা কারণে তিনি কিছুটা ভোট কম পেয়েছেন। আর এই বাকছাসের ক্ষেত্রে বলবো, যিনি আছেন বাকছাস বা গণতান্ত্রিক ছাত্র সংসদ খুবই কম ভোট পাইছে, এটা খুবই আশ্চর্যের।
এবং এর কারণ হচ্ছে আসলে মানুষ যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছিল তার বাস্তবায়ন মানুষ পায় নাই। মানুষ যেই কষ্টটা করছে গত রেজিমে, এখন হয়তো তার ফ্রিডম অফ স্পিচ কিছুটা আছে, তার মত প্রকাশের স্বাধীনতা আছে, গুম হচ্ছে না, বাট যেরকম বাংলাদেশে দেখতে চাইছিল, বিশেষত যারা লড়াই করছে সামনে থেকে, আমার মনে হয় যে তারা মানুষের এক্সপেকটেশনস ফুলফিল করতে পারে নাই। সেই জন্য মানুষ তাদেরকে হয়তো বা মনে করছে যে যেহেতু আমি দেখলাম এরা পারে নাই, তাই কিছু কিছু শিক্ষার্থীরা তাদেরকে, বিশাল একটা অংশ শিক্ষার্থীরা তাদেরকে ভোট দেয় নাই। এটা একটা অন্যতম কারণ। আর পাশাপাশি ছাত্রদলের ক্ষেত্রে আমি মনে করি যে ছাত্রদল তারা ভালোই করছে খুব অল্প সময়ে। তবে এইটুকু ঠিক যে হাদি ভাই যেটা বললেন যে বিএনপির কিছু সিনিয়র লিডার তারা এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলার জন্য চেষ্টা করছে, এটা দুঃখজনক। কারণ আগামীতে জাতীয় নির্বাচন আছে, আপনার এটা মাথায় রাখা লাগবে। যাতে এখন যে শব্দটা চয়ন করতেছেন সেটা পরবর্তীতে আপনার জন্য বুমেরাং হিসেবে ফিরে আসবে। তবে এটাও ঠিক যে ডাকসুতে শিবিরের প্রতি মানুষের একটা সিম্প্যাথি আছে। সিম্প্যাথিটা কীরকম, যে গত 2010 সালের পর থেকে এখন পর্যন্ত শিবির হত্যাযোগ্য ছিল। আপনি দেখেন, যদি একটা সাধারণ শিক্ষার্থীকে আপনি মারতেন, সেই ক্ষেত্রে আপনি জাস্টিস চাইতে পারতেন। আপনার ফাহাদকে কিন্তু শিবির বলে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মানুষের মনে একটা সিম্প্যাথি জন্ম নিয়েছে যে এরা অনেক বেশি মজলুম ছিল, সেই জন্য তাদেরকে এবার একটু আমরা সহানুভূতি দেখাতে পারি, এটাও একটা কারণ। ধন্যবাদ সাদিক আল আরমান। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো, এবং যেহেতু মাঝখানে জুলাই আন্দোলনের কথা এসেছে এবং জুলাইয়ের আশা আকাঙ্ক্ষার কথা এসেছে, সেই আলোচনা নিয়েও আমাদের আলোচনা চলবে। কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর যখন ফিরবো তখন সাথে থাকছে আমাদের অতিথিরা। দেখতে থাকুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আমাদের অতিথিরা রয়েছেন আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমি একটু শরীফ ওসমান হাদি আপনার কাছে একটু যাব। এই যে ইসলামী দলগুলো যারা আন্দোলনের বা কর্মসূচির ডাক দিয়েছে, তারা সেখানে একটা দাবি বিশেষ করে জোর দিয়ে বলেছে 14 দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়ে তারা তাদের বেশ কয়েকটা দাবির ভিতরে এটা একটা। একটু এই দাবিতে আসলে ইনকিলাব মঞ্চের অবস্থান কি? দেখুন, এখানে ব্যাপার হলো ঠিক যেই কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বা কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, গণহত্যা করেছে, তো 14 দল বলতে এখানে সিগনিফিকেন্ট তো জাতীয় পার্টি, এরপর অন্যগুলো তো হয়তো নামকেও ধরে ডাকতে পারবে না বা কেউ নাইও। তো জাতীয় পার্টি তো একই অপরাধে স্বাভাবিকভাবেই অপরাধী, যে সেই প্রত্যেকটা গণহত্যাকে শুধু সে কোনটা করে না। ধরেন বিনা ভোটে এমপি আওয়ামী লীগ হয়েছে 200টা, জাতীয় পার্টি হয়েছে 100। তারা পাচার করেছে 1000 কোটি টাকা, সে হয়তো করেছে 200 কোটি টাকা। এর মানে প্রত্যেকটা পার্সেন্টেজ কম নিয়েছে, সে একটু কম এমপি নিয়েছে, কম মন্ত্রী নিয়েছে, কম টাকা চুরি করেছে। কিন্তু একই প্যাটার্নের মধ্য দিয়ে সে ভোট ডাকাতি শুধু বৈধতাই দেয় না, নিজে ভোট ডাকাতি করেছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। রওশন এরশাদ সে বিরোধী দলীয় নেত্রী নাকি সরকারি মন্ত্রী সে নিজেও কখনো জানতো না। তারা দুই বোন হাসিনা এবং রওশন এরশাদ মিলেঝিলে এভাবে সংসার চালাতো। তো ওই যতগুলো অপরাধ এবং অপরাধের দায় আওয়ামী লীগের আছে, ঠিক ততগুলোই জাস্ট কোয়ান্টিটি কম, কিন্তু তার প্যাটার্ন একই জাতীয় পার্টির উপরেও আছে। তো আপনি যদি ওভাবে বিচার করতে চান, দেখেন পৃথিবীতে অনেক দেশেই গণহত্যাকারী হিসেবে দলের বিচার হয় নাই, কিন্তু ফ্যাসিস্ট দলের বিচার হয়েছে। সুতরাং জাতীয় পার্টিতে অফকোর্স ফ্যাসিস্টই না বলার। এখন ব্যাপার হলো এটা নিষিদ্ধের প্যাটার্নটা কেমন হতে পারে, এইটা নিয়ে পলিটিক্যাল পার্টির মধ্যে সমঝোতা থাকতে পারে, তাকে নিষিদ্ধ করবে কিনা, পলিটিক্যাল ফিল্ড একদম ভ্যাকুয়াম হয়ে যাবে কিনা। কিন্তু সেটা হুট করে কোনো একটা পার্টির অফিসের সামনে নট নেসেসারিলি যাওয়াটা এভাবে না। কিন্তু আমি মনে করি জাতীয় পার্টির ব্যাপারে বৃহত্তর একটা রাজনৈতিক সমঝোতা হওয়া দরকার, যে এই জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগের গণহত্যাকারীরা আবারও কোনোভাবে ফিরবার চেষ্টা করতেছে কিনা। আমরা এটা টের পাচ্ছি যে আওয়ামী লীগ আবার নিজের মার্কায় ভোট করতে না পারলে তাহলে জাতীয় পার্টির মধ্য দিয়ে করবে। তো এটা যদি আমরা হতে দিই, এটা তো ভয়ঙ্কর ব্যাপার হবে। সুতরাং সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক সমঝোতা লাগবে। এখানে একটা ঝামেলা হলো, ধরেন যেই পার্টিগুলো বলেছে, জামাত, তো এখন জামাত তাদের একটা জায়গা থাকতে পারে যে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে এটা নিয়ে তাদের ভোটের রাজনীতির একটা হিসাব থাকতে পারে, একইভাবে এনসিপির থাকতে পারে। এখন বিএনপি যদি হিসাব করে দেখে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে তার পলিটিক্স ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সে সেটার পক্ষে যাবে না। এখন আমাদের জায়গাটা হলো যে আমরা এই বাংলাদেশপন্থী দলগুলোর কাছে যাই, যে সবারই একটু 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 স্বার্থ ছাড় দিয়ে যে ন্যূনতম একটা ভালো জায়গায় পৌঁছানো, যাতে মানুষজন পলিটিক্যাল পার্টির উপর থেকে চূড়ান্তভাবে আস্থা হারিয়ে না ফেলে। এটা আমাদের জন্য সবথেকে বড়। ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, আসলেই কি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হলে বিএনপির রাজনৈতিক কোনো ক্ষতি হবে কিনা?
দেখেন বিএনপির এখানে লাভ ক্ষতি তো কিছু নাই। যে যে কারণে আওয়ামী লীগকে আপনার স্থগিত করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে, একই কারণে কিন্তু জাতীয় পার্টি এবং ওই 14 দল ছোট হোক বড় হোক তারা কেন মাপ পাবে? যে কারণ তো একই। এবং যে কারণে আমরা সব একসাথে কাজ করেছি কিসের জন্য? একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে। তাহলে ফ্যাসিস্টের একজন সুবিধা পাবে, একজন পাবে না কেন? যেই দিন নির্বাহী প্রধান এই যে স্থগিত করলো সেই দিনই তো ওনার বলা, বা যারা আন্দোলন করলো আমার ভাইয়েরা, তারাই তো বলতে পারতো যে একই সাথে এটা আমরা সবগুলো একই ফর্মুলার মধ্যে যদি পড়ে থাকে, তো ফর্মুলার মধ্যে যদি পড়েছে তাই এখন চাচ্ছে। কিন্তু 5 থেকে 8 তারিখ কিংবা আগস্টের 1 থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত যেটা লিগ্যাল ছিল সেটা এখন আর লিগ্যাল না। অভ্যুত্থানে যা লিগ্যাল থাকে অভ্যুত্থানের পরে ওটা লিগ্যাল থাকে না। বিধায় কেউ ব্যক্তিগতভাবে বা তার নিজের দল নিয়ে তাদেরকে অ্যাটাক করতে পারে না। এটার জন্য আইন কানুন আছে, এটার জন্য নির্বাহী আছে, এটার জন্য বিচারালয় আছে। এই জায়গাগুলোর মাধ্যমে হলে ভালো হয়, আমরা এটাই চাই। আমরা চাই না যে জাতীয় পার্টির মাধ্যমেই কেউ মানে সব কিছু হয়ে যাক, তারা মাপ পেয়ে যাক। তারা তো এটা সত্যি, তারা বাই হোপ অ্যান্ড বাই ক্রোক তারা হয়তো বাধ্য হয়েছিল, কিন্তু এটা তো সত্যি তারা যদি ইলেকশনে না যেত, তারা যদি সেদিন রাজনীতি ছেড়ে দিত, তাহলে কিন্তু ফ্যাসিস্ট একা একা নির্বাচন করতে পারতো না, তারা কখনোই পারতো না। তার মানে প্রত্যেকবার আপনার এরশাদকে আপনার গলফ খেলতে পাঠানোই হোক বা হাসপাতালে সিএমএইচে ভর্তি করেই হোক, এই যে নাটকটা করার সুযোগ যে পাশের দেশে এসে করে গেল, সেই সুযোগটা তারা দিল কেন? রাজনীতি করতেই হবে। এখন তো উনি মারা গেছে, আমিও একদিন মারা যাব, আপনিও একদিন যাবেন, তো আমাদের কথাটাই কিন্তু থেকে যাবে। তার দরকার কি ছিল যে তার ওই রাজনীতি করতে হবে? উনি তো সংসদে ঠিকই গিয়েছেন, উনি ইলেকশন করে নাই, উনি নমিনেশন ফর্ম জমা দেন নাই, তারপরেও তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে একটা আসন থেকে। তারপরে তো উনি ঠিকই প্রধানমন্ত্রী শেখ হাসিনার তো কি বলে ওটাকে উপদেষ্টা হিসেবে উনি বেতন নিয়েছেন, উনি তার কাজ করেছেন, তাকে উপদেশ দিয়েছেন। 5 বছর তো ঠিকই ওনারা সুখে সংসার করিতে লাগিয়েছিলেন। তাহলে এখন কেন তারা সাফারটা আমরা একা একা করবো কেন? কিংবা আওয়ামী লীগ একা একা করবে কেন? এখন তাদেরকেও সাফার করতে হবে সেটার জন্য, কারণ সে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তার অভ্যুত্থান পরবর্তী সময় বিএনপি কেন জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চায়নি? বিএনপি তো আওয়ামী লীগের ওইভাবে ওপেন নিষিদ্ধ চায় না। আপনি দেখেন বিএনপি যখন আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছে, যখন বিএনপি নিয়ে অনেক কথা বলছিল অন্যান্যরা ওই নেতারা হাদিরা, তখন বিএনপি শুধু বলেছে যে আমরা তো সবচেয়ে আগে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বলে গিয়েছি, জিজ্ঞেস করেন, আমরা বলেছি। তো ঠিক একই জায়গায় একই কথা, তো একই ফর্মুলার মধ্যে পড়লে তো একই কথা, আলাদা আলাদা করে বলার তো কিছু নাই। যেহেতু 1 বছরের মধ্যে কোনো কিছু হয় নাই, তাই এখন জাতীয় পার্টি নিয়ে কথা উঠেছে। জাতীয় পার্টি নিয়ে কথা উঠেছে, নির্বাহী প্রধান এটার ব্যবস্থা করতে পারে, বিচার বিভাগ এটার ব্যবস্থা করতে পারে, তারপরে আপনার আইন এটার ব্যবস্থা করতে পারে। বাট আমি, আপনি, হাদি বা আমরা কেউই এটাকে ব্যক্তিগতভাবে যায় বলতে পারি না। আমরা এইভাবে বলতে পারি, আমরা প্রেশারাইজ করতে পারি, আমরা এবং বাধ্য করতে পারি, কিন্তু আমরা কাউকে ব্যক্তিগতভাবে যে হামলা করতে পারি না, আমরা কারো ঘরে আগুন লাগাতে পারি না, উচিত না, এটা আমি মনে করি। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। সাদিক আল আরমান, একটু আপনার কাছে জানতে চাই, জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবিটি উঠেছে সেটি আসলে কতখানি বর্তমান রাজনীতিতে প্রাসঙ্গিক? ধন্যবাদ। হাদি ভাই যেটা বললেন, একটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার জন্য, একটা স্বৈরাচার তৈরি হওয়ার জন্য কিছু সহযোগী দরকার হয়। আওয়ামী লীগ যখন স্বৈরাচারের দিকে ধাবিত হচ্ছিল 2014 সালে বিনা ভোটের ইলেকশনে, জাতীয় পার্টি কিন্তু তাকে লেজিটিমেসি দিছিল। পরবর্তীতে আপনার আমি ইলেকশনও এই জাতীয় পার্টি হাসিনাকে ইলেকশনে নিয়ে যেতে সহযোগিতা করছে এবং সরকারটা স্টেবল রাখতে জাতীয় পার্টির এমন কোনো ভূমিকা না যে তারা রাখে নাই। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ এত বেনিফিশিয়ারি হইল, এতগুলা মানুষ মারল, এতগুলা রক্ত নিল, এটার দায় যদি তাকে নিতে হয়, জাতীয় পার্টি কেন নেবে না? কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে আসতে সহযোগিতা করছে। তবে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য, যখন আমাদের গণ অভ্যুত্থানটা হয়েছে, তখন যদি আমরা সাথে সাথে এদের বিচারটা করে নিয়ে আসতে পারতাম, সেই ক্ষেত্রে আজকে এই জটিলতা সৃষ্টি হইতো না। আমি এটুকু বলবো যে জাতীয় পার্টি সে যে অন্যায় করছে, তার দল হিসাবে বিচারের অবশ্যই প্রয়োজন আছে। কারণ যদি জাতীয় পার্টির বিচার না হয়, তার অন্যায়ের বিচার না হয়, ফ্যাসিবাদ কায়েমের জন্য তার ভূমিকার বিচার না হয়, সেই ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের নীলুফা আপারা বিএনপি হতে পারেন, বিএনপি জাতীয় পার্টি হয়ে যেতে পারে,
জামাত জাতীয় পার্টি হয়ে যেতে পারে, যে কেউ জাতীয় পার্টি হয়ে উঠতে পারে যদি জাতীয় পার্টির এই অন্যায় শাস্তি দেওয়া না হয়। তবে অবশ্যই এটা মবের ভিত্তিতে না। এটা আমি মনে করি জাতীয় পার্টির বিচার বর্তমানে এখন যেহেতু সরকারটা একটু স্টেবলের দিকে যাচ্ছে, সামনে আগামী নির্বাচন আসতেছে, জাতীয় পার্টির নিষিদ্ধ বা বিচার এটা আইনি প্রক্রিয়ায় নির্বাহী বিভাগ আছে, আইন বিভাগ আছে, তারা অনেক ধন্যবাদ। আমাদের একদম শেষ সময় চলে এসেছে। আমি একটু এক কথায় তিনজনের কাছ থেকে একই প্রশ্নের উত্তর নিতে চাই। আপনার কাছ থেকে শুরু করতে চাই। এই যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটি কি আসলে সংসদে যাওয়ার জন্য নাকি ভোট পেছানোর জন্য? আপনি কি মনে করেন এক কথায়? আমি মনে করি যে এই যে এই আন্দোলনটা হচ্ছে যে একটা দর কষাকষির মাধ্যম। সে মূলত এর মাধ্যমে নিম্ন কক্ষের দাবি করে উচ্চ কক্ষের পিয়ারটা বা অন্যান্য দাবিগুলো আপনার কাছে এটি কি সংসদে যাওয়ার আন্দোলন, দর কষাকষির আন্দোলন, নাকি নির্বাচন পেছানোর আন্দোলন? দেখেন, তারা বলছে তারা অবস্থা বুঝে ব্যবস্থা নিবে। জামাত তারা দর কষাকষিও করছে। তারা দেখেন, আমরা কিন্তু এখনো নমিনেশন ডিক্লেয়ার করি নাই, এখনো আমরা কিন্তু বিভিন্ন জোটের সাথে বসছি, তারা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে 300 আসনে। এটাও করছে, নির্বাচনের জন্য এগোচ্ছে, আবার এই দর কষাকষি এইসবও করছে, বিভিন্নভাবে বসার চেষ্টা করছে, কয়টা সিট দিবে না দিবে এটাও চেষ্টা করছে, পাশাপাশি আবার এই আন্দোলনটাও করছে। যেটা তাদের সুবিধা হয় সেটাই তারা করবে। ধন্যবাদ। হাদি, একটু বলবেন এক কথায়? আমি বিশ্বাস করতে চাই যে এই আন্দোলনের মধ্য দিয়ে সবাই একটু একটু ছেড়ে আসবে এবং নিম্ন কক্ষের জায়গা থেকে সরে আসে হলো উচ্চ কক্ষে পিয়ার সকল দল মানবে এবং আমাদের একটা সুন্দর নির্বাচন হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এখন শেষ করতে চাই রবি থেকে বৃহস্পতি দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আজকের মতো এখানেই শেষ করছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।